জিম নিজের জন্য গলা ও পাখার অংশ আশা করেছিল, কিন্তু ওর কপালে জুটল পাঁজরের অংশ। বিস্কিট বিলানোর দায়িত্ব পড়েছে স্প্রিং টার্নারের উপর। প্যান হাতে জিমের দিকে এগিয়ে এলো ও। মিস্টার জিম, কটা চাই তোমার? 5টা না 6টা? 5টাই যথেষ্ট, বলল জিম। আমি চাই না লোকজন আমাকে রাক্ষস বলুক। জিমের পাশেই বসেছে জুলিও ভালডেস। জিম দেখলো ওর প্লেটে পাখার অংশ তুলে দিচ্ছে ইভা, কিন্তু জিমের সান্ত্বনা, বিস্কিটের দিক দিয়ে ওকে ঠকায়নি মিস টার্নার। নিজের একটা পাঁজরের অংশ বদল করে নিল ও জুলিওর পাখার অংশগুলোর একটার সাথে। পাখার প্রতি আমার পক্ষপাতিত্ব চিরদিনের, বলল ও। খাবার পালা শেষ হলে আইসক্রিম ফ্রিজার দুটো বয়ে আনলো টমি ও লিস্টার। সবাই আইসক্রিমের বাটি হাতে বেরিয়ে এলো। সামনে ওয়াগন রোডে দুটো ফেইট ওয়াগন দেখা গেল। খচ্চরগুলোকে পানি খাওয়ানোর জন্য পুকুরটার কাছে গেল টিম স্টাররা। বুলু হানিগানকে বলো খেয়ে যেতে, জেমসকে বলল ইভা। প্রচুর রয়ে গেছে এখনো আমাদের। এ সময় বিস্কিট করালে এলো। ঘোড়াটার জন্য গেট খুলে দিতে ওদিকে গেল জিম। ঘরে ফেরার জন্য ঘুরতেই স্কুল টিচারটিকে ওর দিকে এগিয়ে আসতে দেখল। লম্বা পাতলা গড়ন মেয়েটার, ধূসর রঙা সাদামাঠা পোশাক মাটি ছুঁয়েছে। ওর হাতে একটা কফি কাপ ও চামচ। আমাদের বাটি শেষ হয়ে গেছে মিস্টার জিম, আশা করি কাপেই চলবে তোমার। স্প্রিং টার্নারের হাত থেকে কাপটা নিল জিম। কি বলবে ভেবে পেল না কয়েক মুহূর্ত। তারপর বলল, ধন্যবাদ মিস টার্নার, তোমার কষ্ট করার দরকার ছিল না। ও কিছু না, আমি চাইনি তুমি বাদ পড়ো। আচ্ছা মিস টার্নার, খানিকটা ইতস্তত করে বলল জিম। তোমার নাম স্প্রিং হলো কেন? এপ্রিলে জন্মেছিলাম আমি। মা বলেছিল সেবার শীতকালটা বেশ দীর্ঘ ছিল। বসন্ত দেখার জন্য উন্মুখ হয়েছিল লোকজন। হাসল স্প্রিং। বেশ প্রাণবন্ত দেখাচ্ছে ওকে। হুইস্কির বোতলটা কোত্থেকে এসেছিল আমি কিন্তু জানি মিস্টার জিম। মিস্টার লডার মিল্কের বোতল লুকানোর অনেক গোপন জায়গা চেনা আমার। স্কুল হাউসটা লডার মিল্ক রান্স হেডকোয়ার্টার্সে অবস্থিত। ওরাই স্কুলের জন্য ঘর দিয়েছে, শিক্ষিকার থাকা খাওয়ার ব্যবস্থা করেছে। ভালো লোক লডার মিল্করা, মন্তব্য করল জিম। আর বেশি কিছু বলতে চাইল না। নিজের ভাষাজ্ঞানের ব্যাপারে সচেতন ও। এভার কাছে শুনেছে বার্নেই নাকি বেশি মানায় ওটা। তুমি পুব থেকে এসেছো? জানতে চাইল জিম। বেশি পুব নয়, শুধুই পূর্ব টেক্সাস। আমরাও পূর্ব টেক্সাসে জন্মেছিলাম, আমি আর জেস। এখানে আসার আগে অনেক দিন ছিলামও ওখানে। তারপর হঠাৎ আর কি বলবে ভেবে পেল না জিম। ঠিক সে মুহূর্তে একটা বাগির চাকার ঘরঘর শব্দ শোনা গেল। একজোড়া গ্রে টেনে নিয়ে আসছে বাগিটা। সিসি টার্পলি না? স্প্রিংয়ের কণ্ঠের বিরক্তি গোপন থাকল না। আর ওর সাথে ভদ্রলোক ফ্যাট গ্যাভেনই হবে। কিন্তু ফ্যাটকে ভদ্রলোক বলে না এমন লোকও আছে, বলল জিম। আমিও ওই দলেরই। কেবিনের দিকে পা বাড়ালো স্প্রিং, যেন সিসি টার্পলি বা ফ্যাট গ্যাভেনের সামনে পড়তে চায় না। বাগিটা থামতেই উঠে দাঁড়ালো লোকজন, শুধুই ভদ্রতার খাতিরে। ওরা যে বুড়ো রানসারকে শ্রদ্ধা করে এমন নয়। আগ বেড়ে হাত বাড়িয়ে দিল জেস। হাউডি মিস্টার টার্পলি। ওরা দু ভাই যখন দি টুসি রাঞ্চে কাজ করত তখন
শুধুই সিসি বলে ডাকতো জেস ওকে। কিন্তু সময় বদলেছে এখন। ওদের সম্পর্কটা মালিক কর্মচারীর পরিবর্তে পাওনাদার দেনাদারে দাঁড়িয়েছে। শুনেছিলাম ও এবার আউটফিটে একটা উইন্ডমিল বসাবে তুমি, জেস, বলল সিসি টার্পলি। আসার পথে দেখলাম ইতিমধ্যেই বসিয়ে ফেলেছ তোমরা ওটা। কিচেনের দরজায় দেখা দিল ইভা। মিস্টার টার্পলি, প্রচুর চিকেন ফ্রাই ও বিস্কিট আছে এখনও আমাদের। তুমি আর মিস্টার গ্রাভিন ভেতরে এলে খুশি হব। ধন্যবাদ ইভা, কিন্তু আমাদের হাতে সময় একদম নেই। সিঁড়িতে রাখা ফ্রিজারের উপর চোখ পড়ল টার্পলির। তোমাদের কিছু আইসক্রিমও বেঁচে গেছে? হ্যাঁ মিস্টার টার্পলি, বলল ইভা। কালো হয়ে উঠল টমের মুখ। নিজের জন্য শেষ দুটো আইসক্রিম রেখে দিয়েছিল ও। তাহলে কিছু সময় দিতে রাজি আমি, বলল সিসি। চুপ হয়ে গেল লোকজন। আড্ডার মেজাজটাই নষ্ট হয়ে গেল যেন। দুটো বাটিতে আইসক্রিম নিয়ে টার্পলি ও ফ্যাটকে দিল ইভা। নীরবে খেতে লাগলো সিসি। আর ওদিকে খাওয়ার ফাঁকে ফাঁকে একতরফা কথার খই ফুটিয়ে চলল ফ্যাট গ্রাভিন। বিষয় ব্যাংকিং ও জাতীয় অর্থনীতিতে এর অবদান। অথচ এই ফ্যাট গ্রাভিনকেই বছর চারেক আগেও অকর্মা কাউবয় হিসেবে দুয়ারে দুয়ারে চাকরি খুঁজতে দেখেছে জিম। আইসক্রিম খেতে খেতে চারদিকে তাকালো টার্পলি। প্রচুর কাজ করেছো তুমি, জেস, মন্তব্য করলো ও। সাধ্যে যতটুকু কুলিয়েছে করেছি, জবাবে বলল জেস। ভুকুটি করল রানসার। কিন্তু আজ তোমরা যে উইন্ডমিলটা বসিয়েছ, আমার জানা মতে তোমার সব কিছু ব্যাংকের কাছে মর্টগেজ করা, কিন্তু একটা উইন্ডমিল কেনার জন্য টাকা ধার করেছ। রেকর্ডপত্রে এমন কিছু খুঁজে পাইনি আমি। ওটা একটা পুরানো উইন্ডমিল মিস্টার টার্পলি, তবুও তো কিছু টাকা লেগেছে এতে। তাছাড়া খুব ড্রিল করতে হয়েছে তোমাকে। টাকাগুলো কোথায় পেয়েছ তা নিয়ে আমার মনে কৌতূহল জাগছে, জেস। বিরক্তির রেখা জেগে উঠল জিমের কপালে। জেস বলল, কূপটা ড্রিল করতে বুড়ো ম্যাক্সকে সাহায্য করেছে কটন। ম্যাক্সের শ্রম ও মেশিনারি ব্যবহারের জন্য ছেলেটা স্কুল ছুটি হলে 2 হপ্তাহ বিনা বেতনে কাজ করে দেবে ওর খামারে। মিস্টার টার্পলি, ছেলেটার শ্রমকেও মর্টগেজ করিনি আমি, মাথা দোলালো টার্পলি। কিন্তু মিলটার দাম কিভাবে মেটালে? ওটা একটা এসকাপ মিল ছিল। মিডল্যান্ডসের দক্ষিণে একটা আউটফিটে পরিত্যক্ত হয়ে পড়েছিল। নামমাত্র দামে কিনে নিয়েছিলাম আমি ওটা। বুলু হ্যানিগান তার ফেইট ওয়াগনে এখানে বয়ে এনেছিল স্রেফ সৌজন্যের খাতিরে। কিন্তু ও কাজ করতে গিয়ে ওয়াগানগুলোর ক্ষতি হতে পারত, কথা বলল ফ্যাট গ্রাভিন। বুলু হ্যানিগান তার ওয়াগানগুলো মর্টগেজ রেখেছে ব্যাংকের কাছে। একটা লোক ব্যাংক থেকে টাকা ধার নিলে কোলেটারালের যত্ন নেওয়া উচিত তার। অনুমোদনের ভঙ্গিতে মাথা দোলালো সিসি। ফ্যাটের বুদ্ধি বেশ খুলতে শুরু করেছে, ভাবল সে। সভ্যতার বিকাশে ব্যাংকের অবদান নিয়ে কথা বলতে শুরু করলো গ্রাভিন। লোকজন ইতিমধ্যে বিরক্তির শেষ সীমায় পৌঁছে গেছে, কিন্তু হুঁশ নেই ওর। বিরক্ত চেহারায় জটলা হতে বেরিয়ে চায়না বেরি ঝোপের দিকে গেল জিম। ঝোপের ভেতর একটা জিনিস দেখে দুষ্টু বুদ্ধি খেলে গেল ওর মাথায়। একটা কঞ্চির উপর মলত্যাগ করেছে কেউ। ঘাড় বাঁকা করে দেখলো ওর দিকে পিছু ফিরে আছে ফ্যাট। এখনও সার গর্ভ বক্তৃতা ঝাড়ছে। পকেট থেকে জ্যাক নাইফটা বের করে বেশ সাবধানে কঞ্চির গোড়াটা কাটল জিম। বিষ্ঠাগুলো যাতে পড়ে না যায় ওদিকে খেয়াল রাখলো। তারপর কঞ্চিটা হাতে নিয়ে এমন সাবধানে এগুলো যেন ডিমের উপর দিয়ে হাঁটছে। স্প্রিং টার্নারের লাল কুকুরটাও এগুলো ওর সাথে
এগুলো ওর সাথে সাথে। ফ্যাটের কাছাকাছি এসে কঞ্চিটা সামনে বাড়িয়ে বিষ্ঠাটুকু ওর ট্রাউজারে লাগিয়ে দিল। বড় বড় অর্থনৈতিক তথ্য নিয়ে ফ্যাট এতই মশগুল ছিল যে কিছুই টের পেল না। এমনকি আলভিন লডারমিল ও বুলু হ্যানিগান কেন হঠাৎ মুখ ঘুরিয়ে হাসি লুকানোর চেষ্টা করলো ওটাও বুঝতে পারল না সে। স্প্রিং টার্নারের লাল কুকুরটা এতক্ষণ কৌতূহলী হয়ে জিমের কাণ্ড কারখানা দেখছিল, আর উৎসাহী হয়ে ফ্যাট গাভিনের ট্রাউজারের পেছনে লাফিয়ে পড়ল ওটা। হঠাৎ চমকে উঠে পেছনে তাকালো ফ্যাট, কিস্তি দিয়ে লাথি মেরে দূরে সরিয়ে দিল কুকুরটাকে। হাঁটু চাপড়ে জোরে হেসে উঠল আলভিন, বুলু, হানিগান। ফিলিপ পিয়ারসনও হাসি চাপতে পারল না। পেটে খিল না ধরা পর্যন্ত থামল না ওরা। পেছন ফিরে জিমকে দাঁড়িয়ে থাকলে দেখল ফ্যাট। মুহূর্তে রাগে লাল হয়ে উঠল চেহারা। জিম এমনভাবে তাকালো যেন এসবের কিছুর মধ্যেই নেই ও। অন্যদিকে তাকিয়েছিল সিসি। হট্টগোল শুনে চকিতে পেছনে তাকালো। কি হচ্ছে এখানে? জিজ্ঞেস করলো সে। ফ্যাট গাভিনকে রাগান্বিত চেহারায় জিমের দিকে তাকিয়ে থাকতে দেখে বুঝলো কিছু একটা গন্ডগোল হয়েছে এবং এখনই ওদের এ জায়গা ছেড়ে যাওয়া দরকার। লোকজনের দিকে তাকালো সিসি। হাত নেড়ে বক্তৃতার ঢঙে বলল, তোমাদের সঙ্গ দারুণ উপভোগ করেছি আমি। জরুরি কিছু কাজ পড়ে না থাকলে আরও কিছুক্ষণ থাকতে পারতাম। দম নিল সিসি। ও হ্যাঁ, আর একটা কথা, তোমরা অনেকেই হয়তো জানো না, ব্যাংকের কাজকর্ম গ্যাভিনের হাতে ছেড়ে দিয়েছি আমি। এখন থেকে যে কোনো ব্যাংকিং লেনদেনের জন্য ওর সাথেই যোগাযোগ করতে হবে তোমাদের। তুমি আসছো খোকা? গ্যাভিনের দিকে তাকিয়ে বলল রানচার। তারপর বাঘির দিকে এগোলো। গত 20 বছরের মধ্যে কখনোই খোকা ছিল না ফ্যাট গাভিন। ইয়েস স্যার, জবাবে বলল ফ্যাট। পৃষ্ঠা লাগা ট্রাউজারের পাটা হাত দিয়ে উঁচিয়ে ধরে বাঘিতে উঠল। বাঘি এগিয়ে চলল, একবারও পিছু ফিরে চাইল না ফ্যাট গাভিন। বাঘিটার চোখের আড়াল হতেই আবার এক দফা হাসলো আলভিন, বুলু, হানিগান ও পিয়ারসন। অন্যদের মাঝে ও সংক্রমিত হলো হাসিটা এবার। কোরা বেরিয়ে এলো কেবিন থেকে, জিজ্ঞেস করলো, আবার তুমি ওদেরকে তোমার বিটকেলে গল্পগুলো শোনাচ্ছ মিস্টার ওয়েলডন? তারপর আলভিনের দিকে তাকালো। আমাদের মনে হয় বাড়ি ফেরার সময় হয়েছে আলভিন। বাগবোটটা চালিয়ে নিয়ে এলো জুলিও ভালডেস। কোরা ও আলভিন বাগবোর্ডে উঠল। নিজের কুকুরটাকে ডাকলো স্প্রিং টার্নার। লাফ মেরে বাগবোর্ডের পেছনে উঠল ওটা। জিমের দিকে তাকালো স্প্রিং। বলল, কিছুক্ষণ আগে কি ঘটেছিল সব জানালা দিয়ে দেখেছি আমি, মিস্টার ওয়েলডন। লজ্জায় লাল হয়ে উঠল জিম। অন্যদিকে তাকালো। স্রেফ দুষ্টুমি ছিল ওটা। ছেলেবেলার কথা মনে পড়ে গিয়েছিল কি না? আমাকে উঠতে সাহায্য করবে না? জিমের দিকে হাত বাড়িয়ে দিল স্প্রিং। হাত ধরে ওকে বাগবোর্ডে উঠতে সাহায্য করলো জিম। সন্ধ্যার আলো আধারিতে মিলিয়ে যেতে দেখলো ও বাগবোর্ডটাকে। কটন এসে দাঁড়ালো ওর পাশে। ভালো একজন শিক্ষিকা পেয়েছো তোমরা, কটন, বলল জিম। আশা করি প্রতিদিনই নতুন কিছু না কিছু শিখছ। 4 জিমের হাতের ফোসকাগুলো শুকানোর সুযোগ পেল না। নতুন বসানো উইন্ডমিলটার পানি ধরে রাখার জন্য একটা সারফেস ট্যাঙ্ক তৈরি করার কথা ভাবছিল। অবশেষে করেই ফেলল সেটা। ওয়েলডনদের গরুর সংখ্যা বাড়ছে। গরুগুলোকে বাড়তি পানি যোগাবে ট্যাঙ্কটা। ট্যাঙ্ক খোঁড়ার কাজটা জিমের পছন্দের এমন নয়। টাকার বিনিময়ে কখনোই করতো না ওটা। একদিন সন্ধ্যায় ক্লান্ত ঘর্মাক্ত দেহে বাড়ি ফিরে এলে এভা ওকে বলল, এখনও ওর একজন ভালো খ্রিস্টান হবার সুযোগ হাতছাড়া হয়ে যায়নি। 2-1 দিন পর বিকেলে খচ্চরগুলোর জিন খসাচ্ছিল জিম। একজন একাকী রাইডারকে ওয়াগন রোড ধরে এগিয়ে আসতে দেখল খর্বাকৃতির লোক।
বয়সে বয়সের ভারে কাঁধ দুটো দুটো ঝুলে পড়েছে। একটা হাড্ডিসার কালো ঘোড়ায় চেপেছে ও। কেবিনের দিকে এগোলো রাইডার। সিঁড়ির ধাপে এসে দাঁড়ালো জিম। লোকটার আশা দেখল। আউটডোর ও ওস প্যানে মুখ ধুচ্ছিল জেস। মুখ তুলল সেও। হাউডি মিস্টার রেসমুসেন, নেমে এসো, ছাপার সারা যাবে একসাথে। দ্বিধাগ্রস্ত দেখালো বুড়োকে খুবই ক্লান্ত, যেন স্যাডল থেকে নামার শক্তিটুকু অবশিষ্ট নেই। ধন্যবাদ জেস ওয়েলডন। তুমি নিশ্চিত তোমার বউ কিছু মনে করবে না? জিম লোকটাকে চিনতে পারল এবার। রয় রেসমুসেন ওর নাম। কবছর আগে শেষবার যখন জিমের সাথে ওর দেখা হয়েছিল, দীর্ঘ পর্বত পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। 1 বছরে আরও বুড়িয়ে গেছে প্রাক্তন কাউবয়। গালে ও কপালে অজস্র বলিরেখা পড়েছে। একসময় নীল ছিল চোখের রং, ফিকে ধূসর হয়ে গেছে এখন ওগুলো। বয় রেসমুসেনের গা থেকে এমন বিজাতীয় গন্ধ বেরোচ্ছে, ছেলেদের কালো কুকুরটাও দূরে সরে দাঁড়িয়েছে। অতি কষ্টে ঘোড়ার পিঠ থেকে নামলো বয়। হাঁপাতে লাগলো জোরে জোরে। জেস, খানিকটা হুইস্কি হলে মন্দ হতো না। আমাদের এখানে নেই বয়। স্পষ্ট হতাশা বয় রেসমুসেনের গলায়। আজ পুরোটা দিন প্রচণ্ড ধকল গেছে শরীরের উপর। একটু তামাক হবে? শার্টের পকেট থেকে আধ খালি তামাক স্যাক বের করে বুড়োর দিকে বাড়িয়ে দিল জিম। সাধলো, এটা নাও মিস্টার বয়। কম্পিত হাতে একটা সিগারেট বানিয়ে ঠোঁটে ঝুলালো বয় রেসমুসেন। ঘোলাটে দৃষ্টিতে জিমের দিকে তাকালো। তুমি ব্রাদার জিম, তাই না? দেশ ঘুরে বেড়াচ্ছ তুমি, ওরা বলেছে আমাকে। জায়গাগুলো অবশ্য আমার অনেক আগেই ঘোরা হয়ে গেছে। ঘরের দরজায় এসে দাঁড়ালো ইভা। বিরক্ত চেহারায় তাকালো বয় রেসমুসেনের দিকে। এটা নিশ্চিত বুড়োটাকে খেতে দেবে ও। তবু বলল, কিচেনের ভিতর খুবই গরম, তোমরা বরং বাইরে বসেই খাও। লজ্জা ও ভীতি ভরা চোখে এবার দিকে তাকালো বয় রেসমুসেন। এসব বুড়ো ভবঘুরে ব্যাচেলররা ঠিক কখন ওই মহিলাদের ভালোভাবে বুঝতে পারে না, ওদের সামনে বিব্রত বোধ করে। নোংরা বুড়োটাকে ঘরে ঢুকতে দিতে আপত্তি ছিল এবার। বুড়ো ঘরে যেতে হবে না ভেবে হাঁপ ছেড়ে বাঁচল। বয় রেসমুসেন এমনভাবে খেলো যেন অনেক দিন ভরপেট খায়নি। চাকলাইন রাইডার ছিল। কঠিন কোনো কাজ নেবার পক্ষে যথেষ্ট বুড়ো হয়েছে এখন। পশ্চিমের কিংবদন্তির পুরুষ বয় রেসমুসেন সম্পর্কে অনেক কিছুই শুনেছে জিম। নামকরা একজন কাউবয় ছিল ও এক সময়। দক্ষিণ টেক্সাস হতে ক্যানসাসের রেলরোড পর্যন্ত এবং ওয়াইওমিং ও মন্টানার ইন্ডিয়ান রিজার্ভেশনগুলোতে ক্যাটল ড্রাইভারের দায়িত্ব পালন করেছে অনেকবার। ইন্ডিয়ান ও আউটলদের সাথে লড়েছে বহুবার। ওরিগন টেইলে আদি ওয়াগন ট্রেনগুলোর সাথেও ছিল কয়েকবার। হুইস্কি এবং সময়ের গতি নিঃশেষ করে দিয়েছে ওকে। এখন শুধু অতীতের বয় রেসমুসেনের চিঠি বয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সাফারের পর গল্প শুরু করলো বয় রেসমুসেন। ওর অতীত দিনের কথা, পুরো পশ্চিম জুড়ে উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেড়ানোর কথা। টমি মন দিয়ে শুনতে লাগলো ওর কথাগুলো। এমনকি কটনও আকৃষ্ট হলো ওর প্রতি। অতীতের গৌরবময় দিনগুলোর স্মৃতি চারণ করতে গিয়ে বারবার ধরে এলো বয় রেসমুসেনের গলা। যুদ্ধের বিভীষিকার কথা শোনালো ও। ক্যাটল ড্রাইভ রাউন্ড আপের কথা বলল। ওর সাথে যারা কাজ করেছে তাদের প্রায় সবাই আজ মাটিতে মিশে গেছে। উঠে দাঁড়ালো বয় এক সময়। বলল, কাল ভোরে চলে যাবার আগে একটু ঘুমিয়ে নিতে চায়। ওকে এলোমেলো পায়ে বার্নের দিকে এগিয়ে যেতে দেখলো জিম।
চিন্তিত চেহারায় জেসের দিকে তাকালো। বলল, এই বয়সে একাকী ঘুরে বেড়ানো উচিত নয় ওর। মাথা দোলালো জেস। ওর সময় এলে ঠিকই বুঝতে পারবে ও। এখান দিয়ে বছরে কয়েকবার আসে যায় বয়। রিও গ্র্যান্ডের ওপারে বর্ডারের কাছে ওর আপন ভাই থাকে। তাছাড়া আরও উপরে পেন্স এ ওর এক বোন থাকে, একথাও বলেছে ও আমাকে। ওদের কারো কাছে চলে যাবে সে শেষ সময়ে। বাইরে এলো এভা। ও কি একেবারে চলে গেছে জানতে চাইল সে। জেস জানালো, বান্নে শুতে গেছে বুড়ো। ভালো। ছেলেদের দিকে তাকালো ইভা। তোমরা নিশ্চয় শিখবে জীবনভর উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোর পরিণতি কি হয়। যারা হুইস্কি গেলে তাস খেলে, নষ্টা মেয়ে মানুষের সাথে ফষ্টি নষ্টি করে জীবন কাটায়, শেষকালে এমনই হয় তাদের অবস্থা। সরাসরি জিমের দিকে তাকালো ইভা। আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করলো জিম। ইভা, তুমি কখনো আমাকে নষ্ট মেয়ে মানুষের সাথে ফষ্টি নষ্টি করতে দেখনি। ফষ্টি নষ্টি কি মা? জানতে চাইল টমি। ইচ্ছে করে টমিকে এড়িয়ে গেল এভা। জিমের উপর থেকে চোখ সরালো না। এখনও বদলানোর সুযোগ আছে জিম, নইলে বয় রেস মোসেনের মতো তুমিও ফুরিয়ে যাবে একদিন। কিন্তু আমি কারো কাছ থেকে মাগনা চেয়ে খাই না ইভা। লোকজনের জন্য কাজ করি আমি, তার বদলে থাকতে খেতে দেয় ওরা আমাকে, টাকা দেয়। বিজয়িনীর দৃষ্টিতে তাকালো ইভা। ওর কালে বয় রেসমোসেনও তাই করতো জিম। ঘরের দিকে এগুলো সে। টমি ওর প্রশ্নের জবাব পায়নি এখনো। ফষ্টি নষ্টি কি আঙ্কল? আবার জানতে চাইল। সমস্যায় পড়ল জিম। কিছুক্ষণ ভেবেচিন্তে একটা জবাব বের করে বলল, ওটা জানার পক্ষে এখনও যথেষ্ট বড় হইনি আমি টমি। আমি যখনই জানতে পারবো তোমাকে জানাবো। উঠে দাঁড়ালো জেস। মুচকি হেসে ঘরের দিকে এগোলো। জিম বান্নের সাথে লাগোয়া শেডে শুতে চলল। ওখান থেকেও বয় রেস মোসেনের নাক ডাকার শব্দ শুনতে পেল। ভোরের আলো ফোটার সাথে সাথে বিছানা ছাড়ল জিম। শেডের দরজা খুলে বেরিয়ে এলো। ওল্ড টাইমার বয়কে ডাকলো, বেরিয়ে এসো, নাস্তা তৈরি হয়ে গেছে এতক্ষণে। কোনো জবাব এলো না। চলে গেছে বয় রেস মোসেন। এতক্ষণে সে হয়তো ডস সিটি, সাইয়ান রিজার্ভেশন অথবা মেক্সিকোর পথ ধরেছে। ওর অথর্ব মনে যা আসবে তাই করবে ও। রৌদ্রজাত পেইরির দিকে তাকালো জিম। একটা অজানা আশঙ্কা জেগে উঠল ওর মনে। ও এবার আউটফিটে সদ্য বসানো উইন্ডমিলটার কাছে জিমের খোঁড়া সারফেস ট্যাঙ্কটার দিকে তাকালো জেস ওয়েলডন। বলল, দ্রুতই শেষ করেছ তুমি। আমার ধারণা ছিল দ্বিগুণ সময় লাগবে তোমার। শ্রাগ করল জিম। কোনো আইডিয়া মাথায় এলে তার শেষ না দেখে ছাড়ি না আমি জেস। কখনোই অলস ছিলে না তুমি। মাথা দোলালো জেস। চাইলে এখনও অনেক কিছু করতে পারো তুমি। আমি আমার মতোই চলছি জেস। চাইলে তুমি নিজের জন্য একটা জায়গা নিতে পারো। আগ্রহী দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকালো জেস। আমি চাই সময় থাকতে কিছু একটা করো তুমি। এ মুহূর্তে আমার যা চাই। নিজের জামার হাতা থেকে এক টুকরো কাপড় ছিঁড়ে নিল জিম। তা হলো নতুন একটা জামা। শহরে যাওয়া দরকার আমার। বাসায় ফিরে ছাপারের পর এবার ক্যালেন্ডারে জিম দেখলো পরের দিনটা শনিবার। সবার উদ্দেশ্যে বলল সে, কাল শহরে যাচ্ছি আমি। শহরে কি কি বদলেছে দেখতে চাই। টমি বলল, আমাকে সাথে নিয়ে যাবে আঙ্কেল? জিমের আপত্তি ছিল না, কিন্তু বাদ ছাড়ল জেস। মাঠে বেশ কিছু কাজ জমে আছে টমি, কাল শেষ করতে হবে ওগুলো। আপত্তি করল না টমি, কিন্তু ওর চেহারায় হতাশা স্পষ্ট হয়ে উঠল। ঠিক আছে টমি, সান্ত্বনা দেবার সুরে বলল জিম।
এখানকার সব কিছু গোছানো হয়ে গেলে তোমাদের ভাইকে নিয়ে লম্বা একটা ট্রিপ দেব। নৌকায় চেপে পিকোস রিভার ধরে রিও গ্র্যান্ড পর্যন্ত পৌঁছাতে পারি আমরা। খুবই মজার হবে, তাই না? চট করে বই থেকে মুখ তুলে জিমের দিকে তাকালো কটন। আবার পড়ায় মন দিল। ওর চোখের অবিশ্বাস ভরা দৃষ্টি জিমের নজর এড়ালো না। আমিও এরকম একটা লম্বা ট্রিপে যেতে চাই জিম। দীর্ঘশ্বাস ফেলল জেস। তীক্ষ্ণ চোখে উদ্বিগ্ন চেহারায় স্বামীর দিকে তাকালো ইভা। জিম জিজ্ঞেস করলো, তাহলে যাচ্ছ না কেন জেস? পুরানো দিনগুলো স্বাদ পাবে বেরিয়ে পড়লে। উজ্জ্বল হয়ে উঠল জেসের চেহারা। চকচক করে উঠল ওর চোখ জোড়া। সুযোগ পেলেই একবার বেরিয়ে পড়ব, অন্তত কিছুদিনের জন্য হলেও। কফিতে শেষ চুমুক দিয়ে উঠল জেস, হাই তুলল। লম্বা দিন পড়ে আছে কাল। ঘুমোতে যাওয়া দরকার আমাদের। বেডরুমের দিকে এগুলো ও জিমের ভাতিজারাও উঠে পড়ল। পানি দিয়ে হাত মুখ ধুলো টমি। শুভরাত্রি আঙ্কল জিম বলল। পরে আরও কথা হবে ট্রিপের ব্যাপারে। নিশ্চয়। কটনের দিকে তাকালো জিম। বিন্দুমাত্র আস্থার চিহ্ন দেখতে পেল না ওর দু চোখে। এভাকে সরাসরি ওর দিকে চেয়ে থাকতে দেখল জিম। আমাদেরও ঘুমোতে যাওয়া দরকার। অস্বস্তি ভরা গলায় বলল, আমি তোমাকে জরুরি কিছু কথা বলার আগে যাচ্ছ না তুমি? অন্যদিকে চোখ ফেরালো এভা। জিম, আমি চাই তুমি জেসকে কোথাও যেতে না বলো। ও চলে গেলে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে জিম। কিছুদিনের জন্য হাওয়া বদলে এলে ভালোই হতো ওর জন্য। না, দীর্ঘ গলা ইভার। এতে কেবল পুরনো ধারণাগুলোই জেগে উঠবে ওর মনে। গলায় আটকে থাকা কান্না লুকাতে চাইল এভা। ওকে বদলাতে অনেক কষ্ট হয়েছে আমার জিম। আমার আর ছেলে দুটোর জন্য অনেক করেছে ও। প্লিজ জিম, একা থাকতে দাও ওকে। আপটন সিটিতে প্রায় কিছুই বদলায়নি দেখল জিম। একটি মাত্র রাস্তা শহরটার। রাস্তার দুপাশে সার বেঁধে গড়ে উঠেছে আবাসিক বাণিজ্যিক দালানগুলো। বেশিরভাগই একতলা। প্রায় সব বাড়িতেই পানি সরবরাহের জন্য নিজস্ব উইন্ডমিল আছে। শহরের মাঝখানে গম্বুজওয়ালা দোতলা কোর্ট হাউস। পাথরের তৈরি মজবুত দালান। গম্বুজটা গল্পের বইয়ের কাসলের আদলে গড়া। কোর্ট হাউসটা ছাড়া সিসি টার্পলির ব্যাংক হাউসটাও পাথরের। ব্যাংকের ফ্রন্ট ডোরে অলসভাবে হেলান দিয়ে দাঁড়িয়েছিল ফ্যাট গাভিন। ওর উদ্দেশ্যে নট করল জিম। লাল কুকুর ও বিষ্ঠার কথা মনে পড়তেই আচ্ছা করে হেসে নিল মনে মনে। কোনো জবাব না দিয়েই গোমরা মুখে ব্যাংকের ভেতর অদৃশ্য হয়ে গেল গাভিন। ফিলিপ পিয়ারসনের জেনারেল স্টোরটাই শহরে সবচেয়ে বড়। স্টোরটার তুলনায় সাইনবোর্ডটা বেশ ছোট। ফিলিপ পিয়ারসনস মার্কেন্ডাইজ অ্যান্ড সাপ্লাইজ লেখা আছে ওতে। প্রচারণা বিমুখ লোক ফিলিপ। ওর যুক্তি হলো, ওর দোকানে কি কি বিক্রি হয় এমনিতেই জানে লোকজন। দোকানের সাথে লাগোয়া পোস্ট অফিসটা ফিলিপই চালায়। একটা আলগা সাইনবোর্ড আছে ওটার। জিমকে দেখে কাউন্টারের পেছন থেকে দরজার দিকে এগিয়ে এলো বিশালদেহী বুড়ো। বলল, ভেবেছিলাম আমার কথা ভুলেই গেছো জিম। সময় করতে পারছিলাম না ফিলিপ। আমার গায়ে হবে এমন শার্ট আছে তোমার কাছে? বিশেষ করে ফতুর হয়ে যাওয়া কাউপাঞ্চাররা যেগুলো পরে। শুকনো খাবারের কাউন্টারের দিকে এগুলো ফিলিপ। একটা ডয়ার টেনে গ্রে স্টাইপ সাদা একটা শার্ট বের করলো। এমনিতে $1 নিই আমি এক একটার দাম, কিন্তু তুমি বলে কথা, অর্ধেক দাম দিও তুমি। সাথে একটা বউটাইও মাগনা পাচ্ছ। টাই ছাড়া নিলে দাম আরও কমাবে? প্রায় কেনা দামেই ছেড়ে দিচ্ছি তোমাকে। টাই নিতে না চাইলে ছেলে দুটোর জন্য এক শাক বারবার পোল বা ক্যান্ডি নিতে পারো তুমি।
পোস্ট অফিসটা স্টোরের পেছন দিকে দক্ষিণ দেয়ালের সাথে লাগোয়া। ওদিকে গেল জিম সুতি শার্টটা হাতে নিয়ে। পুরানো প্রায় পরার অযোগ্য শার্টটা খালি খুলে খুললো ও গা থেকে। অনেকগুলো পিন সাটা থাকায় নতুন শার্টটা পরতে বেশ সময় নিল। ও কাজে এতই ব্যস্ত ছিল পেছনে পদশব্দ শুনতে পেল না। উফ, চেঁচিয়ে উঠল একটা নারী কণ্ঠ। প্রায় ওর গায়ের উপর হুমড়ি খেয়ে পড়েছে মেয়েটা। চকিতে পিছন ফিরল জিম। বিস্মিত হয়ে দেখল স্প্রিং টার্নার অপ্রস্তুতভাবে দাঁড়িয়ে আছে। শার্টটা দিয়ে নিজের উদম গা ঢাকার চেষ্টা করল। সরি ম্যাম। লজ্জায় লাল হয়ে উঠল ওর চেহারা। ওর দিকে পিছন ফিরল স্কুল মিস্ট্রেস। তাড়াতাড়ি নতুন শার্টটা পরে নিল জিম। গলার কাছে একটা পিন খোঁচা দিচ্ছিল, পরোয়া করল না। এবার এদিক ফিরতে পারো মিস টার্নার। পোস্ট অফিসের কাউন্টারের দিকে এগোলো স্প্রিং টার্নার। বলল, সরি মিস্টার ওয়েলডন, জানতাম না তুমি এখানে ছিলে। মিস্টার ফিলিপ মনে হয় বাইরে কোথাও গেছে। বাক্সটাতে আমার নামে কোনো চিঠি আছে কিনা দেখতে এসেছিলাম। কাউন্টারের পেছনে ঝুলানো খোলা বাক্সে রাখা হয়েছে চিঠিগুলো। তোমার কোনো চিঠি আছে কিনা দেখতে পারি আমি মিস টার্নার, বলল জিম। না, বেআইনি হবে ওটা। মিস্টার ফিলিপ নিজেই কেবল দেখতে পারেন ওটা। এদেশে কিছু কিছু আইন বদলানো উচিত মিস টার্নার, হাসলো স্প্রিং। তুমি কি সবসময় এরকম বিদ্রোহী ছিলে মিস্টার ওয়েলডন? আমার জন্মের আগেই শেষ হয়ে গিয়েছিল ওর। কিন্তু আমার বাবা কনফেডারেটদের হয়ে লড়েছিল বলে শুনেছি। হাসির ছটা দেখা দিল স্প্রিংয়ের দু চোখে। বুঝতে পারি না কিভাবে আর্মির ধরাবাঁধা নিয়মগুলো মেনে চলতে তুমি, বলল স্প্রিং। সব সময়ে ভেবেছি জেলে পুরবে ওরা আমাকে। চিন্তিতভাবে স্প্রিংয়ের দিকে তাকালো জিম। জিজ্ঞেস করলো, তুমি কিভাবে জানলে আমি আর্মিতে ছিলাম? টমি বলেছে। ও আরও বলেছে কিউবাতে গিয়েছিলে তুমি। সান জুয়ান হিলে লড়াইয়ের সময় টেডি রুজভেল্টের সাথে ছিলে। ওই ক্ষুদে শয়তানটার পেটে কিছুই হজম হয় না, হাসলো স্প্রিং টার্নার। ওরা দুজনেই খুব ভালো ছেলে। ওদের জন্য নির্দ্বিধায় গর্ব করতে পারো তুমি। হঠাৎ হাসি মিলিয়ে গেল ওর ঠোঁট হতে। কোনো চিঠি মনে পড়ায় আনমনা হয়ে উঠল যেন। অনেক দিন থেকেই কিউবার ব্যাপারে আগ্রহী আমি মিস্টার ওয়েলডন, তেমনি আনমনাভাবেই বলল স্প্রিং। একদিন সব কিছু শুনবো তোমার মুখে। অল্প কদিন ছিলাম আমি ওখানে, ওটুকুই শুনতে চাই আমি। ফ্রন্ট উইন্ডোগুলোর দিকে তাকালো স্প্রিং। আলভিন লডারমিল্ক অনেক কথাই বলে তোমার সম্পর্কে, অন্যরাও বলে। ওদের সব কথায় বিশ্বাস করো না মিস টার্নার। ওরা তো ভালোই বলে তোমার সম্পর্কে, কেবল ব্যাংকের ওই ভদ্রলোক ছাড়া, হাসলো জিম। বলল, ভেবেছিলাম ও দিনের ব্যাপারটা ভুলে যাবে। কখনোই ভুলব না, গম্ভীর কণ্ঠে বলল স্প্রিং। উচিত শাস্তি হয়েছে ওর। মনে হয় গ্যাভিনের প্রতি বিরক্ত তুমি। ব্যাপার কি? ও কি তোমার কোনো ক্ষতি করেছে? না, করেনি। তবে ও যেভাবে তাকায়, লাল হয়ে উঠল স্প্রিং। ফ্যাট গ্যাভিনের মতো মেয়ে পাগলার দোষ দেয়া যায় না, ভাবল জিম। স্প্রিং টার্নার আসলেই অত্যন্ত আকর্ষণীয় নারী। যেতে গিয়েও আবার পেছন ফিরল স্প্রিং। আলভিন লডারমিল্ক তোমাকে কাজে নেয়ার কথা বলেছিল। কয়েকটা ঘোড়া পোষ মানাতে হবে। প্যান্টের পকেটে হাত ঢুকালো জিম। ওর জন্য কাজ করতে পারলে খুশিই হতাম আমি মিস টার্নার, কিন্তু পশ্চিমে কিছু কাজ পড়ে আছে আমার। আবারও পশ্চিম? এখনও কি মত বদলাওনি তুমি মিস্টার ওয়েলডন? মনে হলো যেন আকুতি ঝরে পড়ছে মেয়েটার দু চোখে। বিব্রত বোধ করল জিম। ঠিক তখনই ফিলিপ পিয়ারসন ফ্রন্ট ডোরে এসে বাঁচিয়ে দিল ওকে।
আকার্ণ হাসি ফুটে উঠল বুড়োর গোলাকৃতি মুখে। চেঁচিয়ে উঠল, মিস টার্নার, আশা করি বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তোমাকে। না না মিস্টার পিয়ারসন, বরং মিস্টার ওয়েলডনের সাথে কথা বলে ভালোই কেটেছে সময়টা। আমি এসেছিলাম আমার বোনের কোনো চিঠি এসেছে কিনা দেখার জন্য। হ্যাঁ, কালই এসেছে একটা। বাক্স হাতরে ছোট একটা হলুদ খাম বের করে স্প্রিংকে দিল ফিলিপ পিয়ারসন। জিজ্ঞেস করল, স্কুল তো ছুটি হয়ে যাচ্ছে, তুমি কি পুরো গ্রীষ্ম ওখানেই কাটাবে? না, মাথা দোলালো স্প্রিং। বোনের কাছে ছাড়া আর কোথাও যাবার জায়গা নেই আমার। তবু ওর ঘর সংসার আছে, আমি গিয়ে কিছুদিন থাকলেই বোঝা মনে করবে। তাছাড়া কোরা লডার মিল্ক চাইছে এখানে থেকে ওর মাকে সাহায্য করি। ভালোই হবে সেটা, খুশি হয়ে উঠল বুড়ো। আসলে তোমাকে এখানে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে উঠেছি আমরা, না দেখতে পেলে খারাপই লাগবে। আমারও খারাপ লাগবে। ফ্রন্ট ডোরের দিকে এগুলো স্প্রিং। জিম এবং ফিলিপও এগুলো পিছু পিছু। জায়গাটার প্রতি মায়া জন্মে গেছে আমার, ছেড়ে যেতে খারাপ লাগবে। তোমাকে কখনোই ছেড়ে যেতে হবে না মিস টার্নার, বলল ফিলিপ। কোনো যোগ্য ব্যাচেলার যদি তোমাকে ঘরে তুলতে রাজি না হয়, ওদের পুরো দলটাকেই দুষবো আমি। উদ্দেশ্যমূলক দৃষ্টিতে জিমের দিকে তাকালো বুড়ো। লাল হয়ে উঠল জিম। নিজের ঘোড়ার দিকে এগোলো স্প্রিং। রাশ খুলল। পেছন থেকে জিমকে খোঁচা দিল ফিলিপ। হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? দেখতে পাচ্ছ না ওর সাহায্যের দরকার? দ্বিধান্বিত পদক্ষেপে সামনে এগিয়ে গিয়ে স্প্রিং টার্নারকে স্যাডলে উঠতে সাহায্য করলো জিম। লম্বা রাইডিং স্কার্ট ঠিকঠাক করে স্যাডলে বসে জিমের দিকে তাকালো স্প্রিং। মিস্টার আলভিনের প্রস্তাবটার কথা মনে রাখবে কিন্তু মিস্টার ওয়েলডন, তোমার সাহায্য পেলে খুশি হবে সে। বড় রাস্তা ধরে এগুলো স্প্রিং টার্নার। দৃষ্টিসীমার আড়ালে চলে না যাওয়া পর্যন্ত চেয়ে রইল জিম। চমৎকার মেয়ে স্প্রিং, মন্তব্য করল ফিলিপ। তাই আনমনাভাবে জবাব দিল জিম। ওরও দ্বিমত নেই এ ব্যাপারে। অবশ্য বিশ্বসুন্দরী বলা যাবে না ওকে, বলল ফিলিপ। কিন্তু আপটন সিটি বা তার আশেপাশে ওর চেয়ে সুন্দরী আর একটা মেয়ে দেখাও দেখি। খানিকটা উত্তেজিত হয়ে উঠল জিম। পরক্ষণে সামলে নিল নিজেকে। স্টোর কিপারের দুষ্টুমি ভরা চেহারা দেখে মনে হলো ফাঁদে পা দিতে যাচ্ছে ও। আমি যদ্দূর জানি, মতলববাজি হাসি বুড়োর ঠোঁটে। এখনও কোথাও অ্যাঙ্গেজও হয়নি মেয়েটা। আর একটা কথা, আগেরটার চেয়ে ঢের কম দামে আরও একটা শার্ট দিয়ে দিচ্ছি তোমাকে। তাছাড়া আমার ধারণা বউটাইটাও কাজে লাগবে তোমার। 5 বিস্কিটের সারা জীবন কেটেছে খোলা পেইরিতে। রাঞ্চের বন্দি জীবনে বেচারা অভ্যস্ত নয়। বিড়ালদের মতো ঘোড়াও নিজেদের পরিচিত জায়গা পছন্দ করে। তবে জিম খাপ খাইয়ে নিয়েছে নিজেকে। ভালো খাবার ও পরিবেশ পেলে যে কোনো পরিস্থিতিতেই সে মানিয়ে নিতে পারে নিজেকে। লডার মিল্ক রাঞ্চে প্রথম দিনই মন বসে গেল ওর। একটা একতলা দালান রাঞ্চ হাউসটা, চারদিকে খোলামেলা গ্যালারি। এক দঙ্গল ছেলে মেয়ে মানুষ করার উপযোগী করে বানানো হয়েছিল রাঞ্চ হাউসটা। কিন্তু কোরা লডার মিল্ক কখনোই সন্তান উপহার দিতে পারেনি আলভিনকে। নিজেদের ছেলেপুলে না থাকলেও বাচ্চাদের প্রতি ভালোবাসার কমতি নেই লডার মিলদের। তাই ওরা নিজেদের জায়গায় এ অঞ্চলের ছেলে মেয়েদের জন্য গড়ে তুলেছে স্কুল। কোরা ও তার বুড়ো আতপঙ্গু মাকে নিয়ে বিশাল বাড়িটাতে থাকে আলভিন। বুড়ি ফেভারসাম যতক্ষণ না ঘুমাতে যায় বকবক করে, অন্যদের খুদ ধরে সময় কাটায়। একটা লাঠিতে ভয় দিয়ে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে সে, কিন্তু সব সময়ে একটা দামি হুইল চেয়ারে বসে থাকে। সবাইকে নিয়ে বাড়ির ডাইনিং রুমে একসাথেই খায় আলভিন লডার মিল্ক। জুলিও ভালডেস
বুড়ি ফেভার সামের কাছ থেকে বেশ খানিকটা দূরে টেবিলের অপর প্রান্তে বসে। জিমও বুড়িকে এড়ানোর জন্য জুলিওর পাশেই জায়গা করে নিয়েছে। মেক্সিকান ও কাউবয়দের একই চোখে দেখে বুড়ি, একই ধরনের ঘৃণা প্রকাশ করে দুটো জাতের প্রতি। কোরাল লডারমিল্ক ভালোই রাঁধে, কিন্তু জিমের সমস্যা হলো ওর হাতের কাছে ততক্ষণ প্রচুর বিস্কিট থাকে, বুড়ি ফেভারসাম তীক্ষ্ণ চোখে চেয়ে থাকে ওর দিকে। অনেক সময় বেশি খাওয়ার অপকারিতার কথা মুখ ফুটে বলেই ফেলে। জিমের বিপরীত দিকে ওর মুখোমুখি বসে স্প্রিং টার্নার। স্কুল মিস্ট্রেসে সাদামাটা পোশাক পরে সে সবসময় পরিমিত খাবার খায়, আচরণও একই রকম। বুড়ি ফেভারসামের চোখ এড়িয়ে মাঝে মধ্যে স্প্রিংয়ের উপর চোরা দৃষ্টি হানে জিমের সন্ধ্যাগুলো কাটে আলভিনের সাথে। গ্যালারিতে বসে গল্প করে ওরা, তর্ক বাধায়। তর্কে পেরে ওঠে না আলভিন। জিম ওর চেয়ে ঢের বেশি দেশ দেখেছে, মুক্ত মনের মানুষ আলভিন। কিন্তু এক টুকরো জমিতে বাধা পড়ে আছে ও, তাই জীবনটা একঘেয়ে মনে হলে রান্সময় সরিয়ে চিটিয়ে রাখা হুইস্কির বোতলের স্বস্তি খোঁজে। জিমের উপস্থিতিতে যেন নতুন জীবন ফিরে পেয়েছে আলভিন। প্রতিদিনই নতুন নতুন দেশ, নতুন নতুন মানুষের গল্প শোনাচ্ছে ওকে জিম। মাঝে মধ্যে কোরা তার পিয়ানো নিয়ে পার্লারে বসে সুরের ঝংকার তোলে। নিজের জানাশোনা গতগুলোই বাজায়ও, যেমন টিস নট অলওয়েজ বুলেটস দ্যাট কিল্ড, অথবা ফর দ্য লাভ অব এ ট্রু উইম্যানস হার্ট। কালে ভদ্রে স্প্রিং এসে কোরার পাশে দাঁড়ায়, লিরিকে সুর মেলায় ওর সাথে। রাতে জুলিওর সাথে শেয়ারে একটা খুদে ব্যাংক হাউসে শোয় জিম। ব্যাংক হাউসটার দেয়ালের ফোকর দিয়ে অনায়াসে একটা বিড়াল ভেতরে ঢুকতে পারে। গরমকালে স্বস্তিকর বাতাস পাবার বাড়তি সুবিধে যোগায় ফোকরটা। শীতকাল পর্যন্ত এখানে থাকার পরিকল্পনাও নেই জিমের। ভোরে সূর্যোদয়ের পর দুটো জার্সি গাভী দহন করে জুলিও ভালডেস। তারপর গায়না মোরগ মুরগিগুলোর জন্য শস্যদানা ছিটিয়ে দেয়। জিম বিস্কিটের স্যাডলে চেপে ঘোড়াগুলোকে পোষ মানাবার জন্য বেড়া দেয়া করালে নিয়ে আসতে যায়। আলভিন লোকজনকে নিয়ে আখের ক্ষেতের দিকে এগোয়। নিয়মমাফিক চলে প্রতিদিনের কাজকর্ম। জিমের ঘোড়া পোষ মানানোর কাজ স্প্রিং টার্নারের জন্য অসুবিধার কারণ হয়ে দাঁড়ালো। একদিন সকালে রাউন্ড করালে ঘোড়া পোষ মানাচ্ছিল জিম। হঠাৎ দেখতে পেল সাদা চুনকাম করা ছোট্ট স্কুল হাউসটা থেকে 20-25 জন ছেলে মেয়ে বেরিয়ে আসছে। ওদের বেশিরভাগই ঘোড়ার খেলা দেখার জন্য করালের দিকে দৌড়ে এলো। করালের বেড়ার পাশে এক ঝাঁক ব্লু বার্ডের মতো ভিড় করে দাঁড়ালো ছেলে মেয়েগুলো। কয়েকটা ঘোড়ার খেলা দেখালো জিম, সার্কাসে থাকতে যেগুলো শিখেছে। বাচ্চারা আনন্দে হাততালি দিল কয়েকবার। এক ফাঁকে বেড়ার পাশে দাঁড়ানো টমিকে আলগোছে বাহু ধরে ঘোড়ার পিঠে তুলে নিল জিম। কটনকে আশেপাশে কোথাও দেখতে পেল না। একটা গাড়ি দেখলেই কেবল আসতো ভাবলো জিম। স্কুলের ঘন্টা বাজতে শুনল জিম এক সময়। স্প্রিং টার্নার দাঁড়িয়ে আছে পড়ছে, হাত নেড়ে ছেলে মেয়েদেরকে ফিরে যাবার জন্য ডাকছে। অল্প কজনই সাড়া দিল ওর ডাকে। শোনো, বলল জিম, ফিরে যাওয়া দরকার তোমাদের, নইলে তোমাদের শিক্ষিকা বেতাবে তোমাদের, তারপর আমাকে মারতে আসবে। কিছুক্ষণ পর স্প্রিং টার্নার করালের দিকে এগোলো। নীরবে দাঁড়িয়ে ছেলে মেয়েদের দিকে তাকালো। একটা নতুন ঘোড়ায় চেপেছে জিম। কালো পনিটা লাফাচ্ছে জোরে সরে। স্প্রিং টার্নারকে খুশি করার জন্য একটা কসরত দেখালো জিম। এমনকি টেডি রুজভেল্টকেও খেলাটা সন্তুষ্ট করতে পারত। কিন্তু জিম দেখলো দাঁতে দাঁত চেপে ধৈর্য ধরে অপেক্ষা করছে স্কুল মিস্ট্রেস। জিম ঘোড়ার পিঠ থেকে নামার আগ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করলো স্প্রিং। তারপর বলল, মিস্টার ওয়েলডন, জানি তোমার কাজ করতেই হবে তোমাকে,
তবে অন্যের অসুবিধা করে নয়। স্কুল চলাকালীন সময়ে এই কাজটা বাদ দেওয়া যায় না। এরপর থেকেই ঘোড়া পোষ মানানোর কাজটা খোলা মাঠে বা দূরের কোনো করালে সারতে লাগলো জিম। কদিন পরে একদিন সাফারের সময় ধন্যবাদ জানালো ওকে স্প্রিং টার্নার। আগামীকালের পর বলল সে, যেখানে ইচ্ছা তোমার কাজ করতে পারবে মিস্টার ওয়েলডন। কাল স্কুলের গ্রীষ্মকালীন ছুটি হয়ে যাচ্ছে। ইচ্ছে করলে শেষ দিনের সৌজন্যে ঘোড়ার খেলাটা দেখাতে পারো তুমি। পরদিন সকালে গোটা ক্লাসটাই রাউন্ড করালের চতুর্দিকে জড়ো হলো। কটন এবং স্কুল শিক্ষিকা যদিও এলো না। কালো রোয়ানটাকে এখনও পুরোপুরি শিক্ষিত করে তোলা যায়নি। খেলা দেখানোর জন্য ওটাকেই বেছে নিল জিম। স্যাডল চাপানোর সময় ঘোড়াটার একটা পা বেঁধে রাখতে হলো জিম আর জুলিও ভালডেসকে। জিম স্যাডলে লাফিয়ে ওঠার পর পা খুলে দিল জুলিও। জোরে লাফাতে শুরু করলো ঘোড়াটা। পিঠ বাঁকা করে জিমকে ফেলে দেওয়ার চেষ্টা করলো। শক্ত হাতের মুঠোয় লম্বা কেশরগুলো ধরে রাখলো জিম। কালো শয়তানটা তোমাকে ছুঁড়ে ফেলবে আঙ্কেল, চেঁচিয়ে উঠল টমি। বয়, কেউ কখনো তোমার আঙ্কেলকে ঘোড়ার পিঠ থেকে পড়ে যেতে দেখেনি, বলল জিম।